ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো কামরূপ কামাখ্যা মায়ের মন্দির ও গুয়াহাটি। তবে আজকের ভিডিওতে থাকছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির প্রাঙ্গণ জুড়ে A to Z ইনফরমেশন, যেখানে মন্দিরের গেট খোলার সময়, বন্ধের সময়, মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, নতুন নিয়ম কি চালু হয়েছে, তাছাড়াও মন্দির প্রাঙ্গণে ঠিক কোথায় আসলে পারে তোমরা বিনামূল্যে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে সেটা তো বলবো, এবং মন্দির প্রাঙ্গণের হাতের কাছে কম টাকা খরচা করে কোথায় হোটেল নিয়ে থাকবে সেটাও জানিয়ে দেবো। কামাখ্যা আসলে পরে তোমরা বন্ধুরা আশেপাশে সাইট সিন হিসেবে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে তাও কম টাকা খরচা করে সেটা তো বলবো, এবং কলকাতা থেকে তোমরা কম টাকা খরচা করে কিভাবে গুয়াহাটিতে এসে পৌঁছাবে সেটাও জানিয়ে দেবো। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। কামাখ্যা মায়ের মন্দির এবং গুয়াহাটি ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 6:45। আজকে শিয়ালদা স্টেশন থেকে সকাল 6:50-এ ধরবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনে করে আজকে শিয়ালদা থেকে আমার জার্নি হবে গুয়াহাটি পর্যন্ত। কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেটা আমি ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, কারণ এখন আমি উত্তর শাখার একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, তাই আমিও 14 নম্বর প্ল্যাটফর্মেই চলে এসেছিলাম। তবুও তোমাদের বলবো, যেদিন ট্রেন ধরবে একটু আগে ভাগেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। সকাল 6টার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 14 নাম্বার প্ল্যাটফর্মে। বন্ধুরা, মোটামুটি 1 মাস আগে ট্রেনে জার্নি করব বলে IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। S4-এ আমার সিট পড়েছে এবং মাথা পিছু খরচা হয়েছে কিন্তু 475 টাকা করে। কেন আমি গুয়াহাটি পৌঁছানোর জন্য এই ট্রেনটি বেছে নিলাম সেটা অবশ্যই জানিয়ে দেবো। তবে এখন কিন্তু মা কামাখ্যার নাম নিয়ে সোজা ট্রেনে উঠে পড়বো। গুয়াহাটি ভ্রমণের জন্য এমনই একটি ট্রেন বেছে নিয়েছিলাম যে ট্রেনটি গুয়াহাটি স্টেশনে যাতে একদম ভোরবেলা পৌঁছে যেতে পারে। এইদিকে ট্রেনে ওঠার পরে শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। গুয়াহাটি পৌঁছানোর জন্য তোমরা হাওড়া স্টেশন থেকে ধরতে পারো 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সপ্তাহে প্রত্যেক দিনই ছাড়ে। কলকাতা স্টেশন থেকে সপ্তাহে একদিন, শুধু রবিবার দিন রয়েছে 12501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস ট্রেন। তোমরা হাওড়া স্টেশন থেকে ধরতে পারো 15959 কামরূপ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার। বন্ধুরা, তাছাড়াও রয়েছে 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে শুধুমাত্র সোমবার দিন ছাড়ে গুয়াহাটি পৌঁছানোর জন্য। গুয়াহাটি স্টেশনে ট্রেন এসে পৌঁছালো আর এদিকে শুরু হয়ে গিয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছে। আমি তো ট্রেন থেকে নেমে পড়লাম গুয়াহাটি স্টেশনে, তবে ট্রেন সোজা রওনা দিল তার গন্তব্যস্থল শিলচরের দিকে। 980 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছি গুয়াহাটি স্টেশনে। এখন আমি গুয়াহাটি স্টেশনে 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কারণ 2 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছিল। আচ্ছা, ট্রেন আসার সঠিক সময় ছিল কিন্তু মাঝ রাতে 2:45-এ। সেখানে বন্ধুরা ট্রেন কিন্তু বেশ খানিকক্ষণ লেট হয়েছে, আর গুয়াহাটি স্টেশনে ট্রেন এসে পৌঁছালো ভোরবেলা 4:20-তে। তবে যদি মাঝরাতে ট্রেন গুয়াহাটি স্টেশনে আসতো তাহলে আমাকে কিন্তু স্টেশন চত্বরে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হতো যতক্ষণ না সূর্যের আলো উঠতো। তবে যেহেতু ট্রেনটা লেট করেছে, সূর্যের আলো উঠে গিয়েছে, মানে ভোর হয়ে গিয়েছে, তাই আমাকে কিন্তু স্টেশন চত্বরে ওয়েট করতে হবে না। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু রয়েছে ওভারব্রিজ। সেই ওভারব্রিজটা ক্রস করে আমি সোজা যাব 8 নাম্বার প্ল্যাটফর্মের দিকে, কারণ 8 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমি বাইরের দিকে বেরোবো। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোলে পরে তোমরা গুয়াহাটি স্টেশনের মেন গেটের সামনে এসে পৌঁছে যাবে। গুয়াহাটি স্টেশনটা ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হয়, যার জন্য দেখতে ভীষণই সুন্দর লাগে। গুয়াহাটি স্টেশন চত্বরের সামনে রয়েছে গাড়ি স্ট্যান্ড, যে গাড়ি স্ট্যান্ড থেকে তোমরা মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পার্সোনাল গাড়িও পেয়ে যাবে। যদি কামাখ্যা মন্দির পর্যন্ত যেতে চাও
তাহলে তোমাদের সকাল 9টা পর্যন্ত ওয়েট করতে হবে। সকাল 9টার পরে মেন রোডের কাছে আসলে পরে ব্যাটারি চালিত এসি বাস ধরে একদম কম খরচায় পৌঁছে যেতে পারো গুয়াহাটি স্টেশন থেকে একদম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। তবে মাথায় রাখবে 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোলে পরে হোটেল যদি তোমরা নিয়ে থাকতে চাও তাহলেও কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে, কারণ 1 নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকে মেন রোডের কাছে গেলে পরে তোমরা কিন্তু ভালো কোনো হোটেলও পাবে না। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোবে না, কারণ 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যদি তোমরা বাইরের দিকে বেরো তাহলে পৌঁছে যাবে কিন্তু পানবাজারে। আর আমি 8 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি পল্টন বাজারে। 8 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যখন তোমরা চলমান সিঁড়িটা ব্যবহার করে নিচের দিকে নেমে আসবে, যে এরিয়াটা দেখতে পারবে এই জায়গাটার নাম হলো কিন্তু পল্টন বাজার। অনেকে কিন্তু এখানেও স্টে করে, কারণ এখানে প্রচুর হোটেল রয়েছে, দোকানপাট রয়েছে, গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধাও কিন্তু বেশ ভালো। আচ্ছা, তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে পানবাজারের দিকে চলে যাও তাহলে কিন্তু আবার তোমাদেরকে টাকা খরচা করে আসতে হবে পল্টন বাজারে, তাই এই ভুলটা তোমরা অন্তত করো না। আচ্ছা, পল্টন বাজার থেকে এখন আমি সোজা যাব কিন্তু নেপালি মন্দির পর্যন্ত। এই যে সামনের দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, যেদিকে গাড়িগুলো যাচ্ছে, এই সোজা রাস্তাটা ধরে কিছু দূর এগোলে পরেই আমি কিন্তু পেয়ে যাব নেপালি মন্দির। আর এখান থেকে কিন্তু 350 মিটার রাস্তা। যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে গুগল ম্যাপটা অন করে নেবে, কোনো রকম সমস্যা হবে না। আমি পায়ে হেঁটেই যাব। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু এখানে রিক্সা রয়েছে এবং অটো রয়েছে, সেটা বুক করে নিতে পারো। স্টেশন চত্বরের সামনে পল্টন বাজার থেকে 2 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি বন্ধুরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ নেপালি মন্দির প্রাঙ্গণের সামনে। দেখো, 3 মাথা মোড়ের ওপরেই কিন্তু একদম রোডের পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাস। আর তোমরা যদি এসে এখানে দাঁড়াও, এখান থেকে কিন্তু কামাখ্যা গেট যাওয়ার জন্য বাসও পেয়ে যাবে। বাস তো এখন আপাতত দাঁড়িয়ে রয়েছে। আর 3 মাথা মোড়টা যে তোমাদের বললাম, একটি কিন্তু যাচ্ছে কামাখ্যা গেট পর্যন্ত, আর এই দিকে রাস্তাটা সোজা যাচ্ছে কিন্তু পল্টন বাজার মানে স্টেশন এরিয়ার দিকে। আর হাতের বাঁ দিকে কিন্তু যাচ্ছে আরো একটি রাস্তা। তোমরা এইদিকে যাবে না, মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, বাসটা যদি আমি পাই ওই পারে গিয়ে আমি এই বাসটা ধরে কিন্তু কামাখ্যা গেট পর্যন্ত চলে যাব। যারা গাড়ি রিজার্ভ করে যেতে চাইছো স্টেশন চত্বর থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত, তারা 1 নাম্বার কিংবা 8 নাম্বার যে কোনো একদিক দিয়ে বেরোলে পরেই গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু গাড়ি রিজার্ভ করে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত চলে যেতে পারো। যেহেতু সকাল 9টার আগে আমি গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিলাম, তাই আমিও কিন্তু পল্টন বাজার থেকে ব্যাটারি চালিত এসি বাস পাইনি। আর ব্যাটারি চালিত এসি বাস পেলে পরে একটাই সুবিধে, যেটা গুয়াহাটি স্টেশন থেকে ডাইরেক্ট কামাখ্যা মন্দির পর্যন্ত চলে যাওয়া যায়। আর যেহেতু সকাল 9টার আগে আমি এখানে এসে পৌঁছেছিলাম, তাই আমাকে ধরতে হয়েছিল লোকাল বাস। আর লোকাল বাসে মাত্র মাথা পিছু 15 টাকা ভাড়া দিয়ে আমাকে পৌঁছাতে হয়েছিল সবার প্রথমে কিন্তু কামাখ্যা গেট পর্যন্ত। সময় লেগেছিল এই 15 থেকে 20 মিনিটের মতো। বাস থেকে নেমে পড়েছি আমি কামাখ্যা গেট যে বাস স্টপেজটা রয়েছে সেইখানে। ব্যাক সাইডে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাস থেকে নামলাম। ঠিক এরকম একটা মাথার উপরে ব্রিজ রয়েছে বড়, সেই ব্রিজের নিচে বাস থেকে তোমরা যেখানে নামবে সেইখান থেকে কিন্তু রোড ক্রস করে তোমাদেরকে এপারে আসতে হবে। এপারে আসলে পরে তোমরা দেখতে পারবে বেশ বড় একখানা কিন্তু গেট রয়েছে। আর এটাই কিন্তু কামাখ্যা মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য প্রথম প্রবেশদ্বার বলতে পারো, যেখানে বেশ সুন্দর করে বড় করে লেখা রয়েছে কিন্তু ওয়েলকাম টু কামাখ্যা দেবালয়া। এইখান থেকে আমি কিন্তু আবারও গাড়ি ধরবো, তাই আমাকে রাস্তাটা পার করে ওই পাশে যেতে হবে। রোড ক্রস করে যখন বন্ধুরা তোমরা কামাখ্যা গেটের সামনে আসবে, এখানে কিন্তু গাড়ি স্ট্যান্ড দেখতে পারবে। এই গাড়ি স্ট্যান্ড থেকে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু যাব মন্দির প্রাঙ্গণের সামনে। তবে যদি সকাল 9টার পরে তোমরা এখানে এসে পৌঁছাও তাহলে কিন্তু সকাল 9টার পরে মাথা পিছু 10 টাকা ভাড়া কিংবা 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু ব্যাটারি বাসে করে মন্দির প্রাঙ্গণের কাছে চলে যেতে পারো। যেহেতু আমি অনেক ভোরবেলা এখানে পৌঁছে গিয়েছি, তাই এখন তো সকাল 9টাও বাজেনি, আমাকে কিন্তু এই গাড়ি ধরেই যেতে হচ্ছে মন্দির প্রাঙ্গণের কাছে। গাড়ি আপাতত পুরো ফুল হয়ে গিয়েছে, আমাদের জন্য ওয়েট করছে, তাই এখন সোজা গাড়িতে গিয়ে বসবো। কামাখ্যা গেটের কাছ থেকেও তোমরা কিন্তু গাড়ি রিজার্ভ করে যেতে পারো কামাখ্যা মন্দির পর্যন্ত। তবে আমার মনে হয় এত কম খরচায় ভালো সুযোগ সুবিধা রয়েছে কামাখ্যা মন্দির পর্যন্ত পৌঁছানোর, তাহলে শুধু শুধু টাকা বেশি দিয়ে গাড়ি রিজার্ভ করার কোনো মানেই হয় না। তবে 2 রকমের পদ্ধতি আমি জানিয়ে দিলাম, যেটা তোমাদের বেস্ট মনে হবে তোমরা সেইভাবেই গাড়ি ধরে পৌঁছাতে পারো কামাখ্যা মন্দির পর্যন্ত। কামাখ্যা গেট থেকে কামাখ্যা মন্দির প্রাঙ্গণের দূরত্ব 3.5 কিলোমিটারের মতো। আর কামাখ্যা গেট থেকে মন্দির প্রাঙ্গণে
পৌঁছানোর যে রাস্তা এবং চারিদিকের ভিউ, যা দেখলে এমনি মনমুগ্ধ হয়ে যাবে। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঘেরা সুন্দর পাহাড় দেখতে কার না ভালো লাগে। যেদিন আমি গিয়েছিলাম সেদিন পড়েছিল হালকা ঝিরিঝিরি বৃষ্টি, যার কারণে সবুজে ঘেরা এই পাহাড় দেখতে আরো সুন্দর লাগছিল। চারিদিকের ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো পৌঁছে গিয়েছি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর বাইরের দিকের এরিয়াটা কিন্তু বেশ জমজমাট, এখানে প্রচুর দোকানপাট তোমরা দেখতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 6টার। আমি কিন্তু কামাখ্যা মায়ের মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে গাড়ি থেকে নেমে পড়েছি। ব্যাক সাইডে যে রোডটা দেখতে পাচ্ছ, যেখানে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু গাড়ি থেকে তোমাদের নামতে হবে। গাড়ি থেকে নামলে পরে উল্টো দিকের একটি সোজা রাস্তা চলে আসছে। দেখো সকলেই খালি পায়ে কিন্তু হাতে ডালা নিয়ে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হলো মন্দিরের দিকে যাওয়ার হলো রাস্তা। আচ্ছা, এখন আমি মন্দির প্রাঙ্গণের দিকে যাব না, কারণ মন্দিরে যাওয়ার জন্য আমাকে ফ্রেশ হতে হবে, কারণ আমি ট্রেন জার্নি করে এসেছি। আর এখন সবার প্রথম কাজ হলো একটি হোটেলের সন্ধান করা। কম খরচায় একটি ভালো হোটেলের সন্ধান করি, কোথায় থাকছি না থাকছি সেই সমস্ত বিষয়গুলো আগে তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে ফ্রেশ হয়ে এসে মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো। মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তা রয়েছে, রাস্তার ঠিক ওপরেই রয়েছে কিন্তু বড় একটি গাছের নিচে বড় বিল্ডিং। যে বিল্ডিং এর এখানে গ্রাউন্ড ফ্লোরে লেখা রয়েছে ইউকো ব্যাংক, ওপরের ফ্লোরে লেখা রয়েছে একটি রুমের সামনে লকার। এখানে গ্রাউন্ড ফ্লোরে গেলে পরে এটিএম এর ব্যবস্থা, এবং তাছাড়াও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট, মানে কোনো রকম টাকা পয়সা খরচা না করে মন্দিরে যাওয়ার আগে জুতোটাও রেখে যেতে পারবে। আর যদি তোমরা সিঁড়ি ধরে উপরের দিকে উঠে আসো তাহলে পেয়ে যাবে লকার রুম। লকার রুমের ঠিক কেমন ব্যবস্থা রয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এখানে একটি লকার নিয়ে তোমরা জিনিসপত্র রেখে দিয়ে লক করে চাবিটা নিজেদের কাছে রেখে দিতে পারবে, কোনো রকম টাকা পয়সা খরচা হবে না। ফাইনালি বন্ধুরা, থাকার জন্য একটি হোটেলের সন্ধান আমি করলাম, রুম নিয়ে নিয়েছি। এবারে রুমের বিষয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। আমার হাতের ঠিক বাঁ পাশে যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, নিচের দিকে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে, মানে কামাখ্যা মায়ের যে মন্দির প্রাঙ্গণটা দেখালাম সেই দিকে। আর মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তাটা, তার ঠিক পাশের রাস্তাটা কিন্তু ওপরের দিকে উঠে চলে আসছে, যেই রাস্তাটা যাচ্ছে মা বগলা মন্দিরের দিকে। আর এইখানে কিন্তু কিছু দূর সামনের দিকে এগিয়ে এসে হাতের ডান সাইডে নিচে নামার দেখো কয়েকটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমাকে কিন্তু এখন নিচের দিকে নামতে হবে। আর সামনে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কিন্তু হোটেলের ভিউ। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু পুরোটাই হোটেল। সামনের দিক থেকেও তোমরা দেখতে পারবে। হোটেলের নাম হলো রানী ভবন। চলো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গিয়ে পুরো হোটেলটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তার সাথে আমি যে রুমটা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। রানী ভবনের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু বেশ খোলা একটা স্পেস দেখতে পারবে। এখানে কিন্তু রয়েছে রিসেপশন এরিয়া, যেখানে রানী ভবন মানে হোটেলের নাম, ফোন নাম্বার এবং চেক আউটের টাইম, মানে দুপুর ঠিক 12টা, সমস্ত কিছু লেখা রয়েছে। এই সাইডে রয়েছে বেসিনের ব্যবস্থা, রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা এবং রয়েছে কিন্তু গিজারের ব্যবস্থা। দাদার সাথে কথা হলো, দাদা বলল তোমাদের যখন গরম জলের প্রয়োজন পড়বে সুইচ টিপে দেবে, গরম জল পেয়ে যাবে। এটা শুধু আমার জন্য না, তোমরাও যদি আসো এই সুবিধাগুলো তোমরা পাবে। 6 নাম্বার রুমটা আমি নিয়েছি। রুমের ভেতরে আসলে পরেই তোমরা দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু বেশ অনেকটা বড় এবং রয়েছে বেডের ব্যবস্থা। এখানে 4টে রয়েছে বালিশের ব্যবস্থা, আর এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট। বেডের পাশে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই জানলা। জানলা খুলে দিলে পরে বাইরের দিকের ভিউটা তোমরা দেখতে পারবে। এখানে রয়েছে টেবিল, 2টো চেয়ারের ব্যবস্থা। এই সাইডে রয়েছে আয়না আর লাইট, পাখা, সমস্ত কিছুই বেশ ভালো। ওয়াশরুমটা তাহলে দেখাই। ওয়াশরুমের ভেতরে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, 2টো মগ, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, সমস্ত কিছু, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এই যে রুম নিতে আমার কিন্তু খরচা হলো 800 টাকা। আমি এসে বেশ খানিকক্ষণ ধরে হোটেল খুঁজলাম রুমের জন্য। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, 600-700 এরকমের মধ্যেও কিন্তু রুম দেখেছি। তবে 600-700-র মধ্যে রুম নিলে পরে তোমরা কিন্তু মানে অ্যাটাচ বাথরুম পাবে না। রুমের মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা খাটিয়া বলে সেই জিনিসটা, সেখানে থাকা সম্ভব হবে না। অনেক খুঁজে খুঁজে আমি এই জায়গাটা বের করলাম, আমার বেশ ভালো লেগেছে। তোমরাও যদি আসো তোমাদেরও কোনো রকম সমস্যা হবে না। আরো একটি কথা বলবো, আমাবস্যা, আমাবচি এই সময়গুলোতে কিন্তু তোমরা আসবে না, তাহলে কিন্তু রুমের খুব এখানে পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। কারণ আমি যেটা বুঝলাম, এখানে টুরিস্টের থেকে হোটেলের সংখ্যাটা অনেকটাই কম, যার কারণে টুরিস্ট বেশি হয়ে গেলে পরে হোটেল পাওয়াটা একটু তোমাদের চাপের ব্যাপার হয়ে যাবে। যাই হোক, 800 টাকার মধ্যে বেশ একটা ভালো হোটেল পেয়ে গিয়েছি, আমার কিন্তু বেশ ভালোই লাগলো।
এবারে মেন বিষয়ে বলি যে তোমরা যদি আগে থেকে ফোন করে রুম বুক করো তাহলে কিন্তু রুম বুক হবে না, সাথে সাথে এসে রুম খালি থাকলে পরে রুম পেয়ে যাবে। আর দাদার সাথে তাও তোমরা কিন্তু কথা বলে নিতে পারো, আমি ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। যদি দাদার সম্ভব হয়, রুম খালি থাকে, দাদা বলছে আমি রুম রেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা এখানকার বিষয়ে সমস্ত কিছু জানতে পারলে। অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি আর অনেক কষ্ট করেও হোটেলটা খুঁজেছি। এবারে ফ্রেশ হব, তারপরে রেডি হয়ে আমি কিন্তু মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তাটা রয়েছে ঠিক সেখানে। কামাখ্যা মাকে এবারে দর্শন করতে হবে। তবে বন্ধুরা, মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে এই রাস্তার ওপরেই কিন্তু অনেকগুলো ডালা বিক্রয় কেন্দ্র তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারো। তাছাড়াও এখানে কিন্তু বিনা পয়সায় দেখো জুতো রাখার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে জুতো রাখতে পারবে। তবে ব্যাগ কিন্তু এখানে রাখা হয় না, শুধুমাত্র জুতো। আর এই যে ডালা বিক্রয় কেন্দ্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ডালা নিলে পরে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ ব্যাগ যদি তোমাদের সাথে থাকে সেই ব্যাগও রাখতে পারবে, প্লাস জুতোটাও রাখতে পারবে। এর জন্য এক্সট্রা চার্জ লাগবে না, শুধুমাত্র ডালা কিনতে হবে। আচ্ছা দাদা, বলছি ডালা কত করে নেওয়া হচ্ছে? ডালা আপনাদের হিসাব, তাও মিনিমাম কত থেকে স্টার্ট হচ্ছে? 100, 200, 300। আচ্ছা, এবারে ফুল তারপরে চুনি সমস্ত জিনিস দিয়ে যদি ডালা সাজায় পারবে তো? 350, 300, 500 এরকম। আচ্ছা, জুতো যে আমরা রেখেছি তার জন্য কি এক্সট্রা? আচ্ছা, কোনো চার্জ লাগবে না, যেটা আমি তোমাদের বলেই দিলাম। আর তাছাড়াও বন্ধুরা তোমাদের একটি কথা বলে দিচ্ছি, যে এইখানে কিন্তু দেখো সমস্ত কিছু ডালাগুলো সাজানো রয়েছে। তোমরা যদি নিজেদের মতো করে এক্সট্রা ভাবে সমস্ত জিনিস দিয়ে ডালা সাজাতে চাও সেটাও কিন্তু তোমরা পারবে, তবে তার জন্য কিন্তু চার্জটা একটু বেশি লাগবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। সকলে পুজো দিয়ে আসছে, যেমন অনেকে কিন্তু ডালা হাতে নিয়ে মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছে। চলো তাহলে এবারে তোমাদেরকে সুন্দর করে মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। মন্দিরে যাওয়ার পথে হাতের বাঁ সাইডে তোমরা দেখতে পারবে অন্ন সেবা কুপন কালেকশন সেন্টার। বন্ধুরা, এইখানে এসে তোমরা যদি দুপুর 12টার মধ্যে কুপন নাও তাহলে কিন্তু তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়, তাছাড়াও কিন্তু বিনা পয়সায়। আচ্ছা, আরো একটি কথা বলি, যখন তোমরা এখানে আসবে 12টার সময় লাইন দিয়ে দাঁড়াতে হবে, এবং লাইন দিয়ে ভেতরে গিয়ে দাঁড়ানোর পরে একজন দাদা কিন্তু হাতে কুপন দেবে, সেই কুপনটা নিয়ে বসতে হবে, তারপরে কিন্তু ভোগ প্রসাদ এখানে দেওয়া হবে। সেই ভোগ প্রসাদটা আমি শুনেছি ভীষণই টেস্টি হয়। আচ্ছা, এই যে সামনের দিকে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি ধরে এখন আমাকে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে হবে। সিঁড়ি ধরে যখন ওপরের দিকে উঠে আসবে তখন কিন্তু রাস্তার দু সাইডেই দেখতে পারবে প্রচুর দোকানপাট। সেটা পুজো দেওয়ার জন্য ডালা হোক কিংবা নিজেদের সাজগোজের জিনিস এবং বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুই পেয়ে যাবে। হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান হলো কামাখ্যা মন্দির, তাই বছরের প্রত্যেকটা সময় কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে ভক্তদের। ফাইনালি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছি আমি কামাখ্যা মা মন্দির প্রাঙ্গণের ভেতরে। আমার ব্যাক সাইডে বড় প্রবেশদ্বারটা যে দেখা যাচ্ছে, সেই প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করলে পরে পুরো মন্দির চত্বরটা বন্ধুরা তোমরা ভীষণ সুন্দর করে ঘুরে দেখে নিতে পারবে। আর প্রবেশদ্বারের যে সামনের দিকের ভিউটা রয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর, আর সামনের দিকের ভিউটা অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। যখন তোমরা প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করবে, দেখবে পরনে লাল বস্ত্র ধারণ করা পুরোহিত মশাইরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তোমাদের ডাকাডাকি করবে না, তবে বন্ধুরা তোমরা যদি কোনো বিশেষ পুজো করাতে চাও তাদের দিয়ে করাতে পারো। আর এই যে আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ব্যাক সাইডে যে মন্দির প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেন মন্দির প্রাঙ্গণ। এটাই হলো কামাখ্যা দেবীর মন্দির প্রাঙ্গণ। গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির। আর 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হলো কামাখ্যা মন্দির। আর বন্ধুরা, এই সময় তোমরা আশেপাশের ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে মন্দির প্রাঙ্গণে ভিড় রয়েছে। এসে আমি এটাই ভাবছি, এই সময় যদি এতটা পরিমাণে ভিড় হতে পারে, তাহলে বিশেষ যখন পুজোগুলো হয় সেই সময় মন্দির প্রাঙ্গণে কতটা পরিমাণে ভিড় হতে পারে। কামাখ্যা মন্দিরের সাথে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। দেবী সতীর এখানে যোনি পড়েছিল, তাই নারী শক্তির প্রতীক হিসেবেও ভাবা হয় কামাখ্যা মন্দির প্রাঙ্গণকে। ঋতুস্রাবকে সম্মান জানানোর জন্য প্রতি বছর আমাবুজিতে বিশাল মেলার অনুষ্ঠিত হয়। সেই সময় লাখো লাখো ভক্তের ভিড় জমে কামাখ্যা মায়ের মন্দিরে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। মাঝখানে কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, আবারও 2:30-এ মন্দিরের গেট খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। এই সময়গুলোতে মন্দির প্রাঙ্গণে তোমরা পুজো দিতে পারবে। 4টে আদি শক্তির মধ্যে একটি অন্যতম শক্তি হলো
কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখছি, বেশ কিন্তু ভালো লাগছে। আর চারিদিকের একটু আওয়াজটা শুনতে পেরেছো? ঢাক বাজনা সকলের উলুধ্বনি, মানে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু তোমরা অনুসন্ধান কেন্দ্র, পানীয় জলের ব্যবস্থা, এমনকি ভক্তদের বসার জন্য আলাদা একটি ঘর রয়েছে যেখানে লাইট পাখার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। বেশ ভালো কিন্তু এইসব ব্যবস্থাগুলো মন্দির প্রাঙ্গণে থাকা। তাছাড়াও রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। এইবারে তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, মন্দির প্রাঙ্গণে কিন্তু ঘুরে বেড়াবে ফটোগ্রাফার দাদারা। তোমরা চাইলে পরে মন্দির প্রাঙ্গণে যে কোনো সাইডে গিয়ে ছবিও তুলতে পারো। 50 টাকা, 100 টাকা, 150 টাকার মধ্যে কিন্তু তারা ছবি তুলে দিচ্ছে। মন্দির প্রাঙ্গণে যখন তোমরা আসবে দেখতে পারবে কিন্তু প্রচুর রয়েছে ছাগল এবং পায়রা। তাছাড়া রয়েছে রাম, ছাগল, ভেড়া। আসলে অনেকেই কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে মানত করে, তাদের মানত যদি মানে মনস্কামনা যদি পূরণ হয়ে যায়, তারপরে কিন্তু এরকম ছাগল, পায়রা মন্দির প্রাঙ্গণে এসে দিয়ে যায়। অনেকে কিন্তু ছাগল বলিও দেয়, তবে যারা বলি দিতে চায় না তারা মন্দির প্রাঙ্গণের মধ্যেই ছেড়ে দেয়। এইখানে দেখো একটা ঘরের নিচে একজন কাকু ঝুড়ির মধ্যে পায়রা বিক্রি করছে। আমি দাম জিজ্ঞেস করলাম, বললো জোড়া, মানে পায়রা যদি তোমরা দুটো নিতে চাও তাহলে কিন্তু দাম পড়বে 500 টাকা। এইখানেও কিন্তু রয়েছে বেশ সুন্দর বসার ব্যবস্থা, পাখার ব্যবস্থা। তোমরা চাইলে এখানেও পুজো হয়ে যাওয়ার পরে বিশ্রামও নিতে পারো। আচ্ছা, এই দিকে তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণে যখন তোমরা পুজো দিয়ে দেবে, পুজো দিয়ে বেরিয়ে আসার পরে তোমাদের ডালাতে যদি নারকেল থাকে, সেই নারকেলটা কোথায় ফাটাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, পর পর সকলে কিন্তু লাইনে দাঁড়িয়ে একটা বেদি রয়েছে ছোট্ট, সেই বেদির মধ্যে নারকেলগুলো ফাটিয়ে দিচ্ছে। এবং যে বেদিটা রয়েছে, বেদিটার সামনে রয়েছে একটা ছোট্ট মন্দির প্রাঙ্গণ। সেই মন্দির প্রাঙ্গণে নারকেলের জলগুলো ছিটিয়ে দিচ্ছে। অনেকে প্রসাদ হিসেবে কিন্তু নারকেলটা বাড়িতে নিয়ে যাচ্ছে, অনেকে আবার এখানে ফেলে রেখেও যাচ্ছে। এইখানে দেখো বেশ বড় বড় কিন্তু জ্বলছে প্রদীপ এবং মোমবাতি। তোমরা যদি কেউ প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি জ্বালাতে চাও তার জন্য আলাদা জায়গা রয়েছে, এবং সেখানেও কিন্তু লাইন দিয়ে সকলকে দাঁড়িয়ে মানে প্রদীপ মোমবাতি জ্বালাতে হচ্ছে। আচ্ছা, বিষয়টা তোমরা বুঝতে পারলে, মানে প্রদীপ মোমবাতি জ্বালানোর জন্য যদি লাইন দিতে হয় তাহলে মন্দির প্রাঙ্গণে কতটা পরিমাণে ভিড় রয়েছে। এবারে লাইনের বিষয়ে আসি। দেখো, এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, শুধু এটাই কিন্তু নয়, লাইন আরো অনেক দূর থেকে শুরু হয়েছে এবং এর ভেতরেও কিন্তু ব্যারিকেড করা আরো অনেকগুলো লাইনের ব্যবস্থা রয়েছে, যেখানে সকলে দাঁড়িয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণে মাকে দর্শন করার জন্য। এবারে যারা জানো না তাদের জন্য বলছি, ডালা কিনে নিয়েই তোমরা কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে পড়বে না। এটাতে কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল হবে। তোমাদের ভোরবেলা 5টার সময় আসতে হবে, এসে কুপন নিতে হবে। কুপন নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের ঠিক 6টার সময় যখন মন্দির প্রাঙ্গণের গেট খুলবে, সেই সময় এসে মন্দির প্রাঙ্গণে আবার কুপনটা হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হবে। তারপরে তোমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করতে পারবে। এটা তোমাদের জানিয়ে দিলাম, আশা করছি অনেকেই জানো না, তাদের জন্য বলে দিলাম। আচ্ছা, যদি তোমরা লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ালে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। আর পুজো যদি দিতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভোরবেলা মন্দির প্রাঙ্গণে আসতে হবে। এমনও অনেকেই আছে মাঝরাত মানে 2:30-3টের সময় মন্দির প্রাঙ্গণে গিয়ে কুপনটা সংগ্রহ করে নেয়। কুপন সংগ্রহ হয়ে গেলেই তারা সোজা চলে আসে কিন্তু মন্দিরের গেটের কাছে। মন্দিরের গেট যখন সকালবেলা 6টায় খোলা হয়, সেই সময় তারা কিন্তু মন্দিরে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করে তাড়াতাড়ি করেই বেরিয়ে চলে আসে। মানে বুঝতে পারছো, যদি তোমরা একটু তাড়াতাড়ি করে মন্দির প্রাঙ্গণে এসে লাইনে দাঁড়াও তাহলে কিন্তু তোমরা ফাঁকায় ফাঁকায় মাকে দর্শনও করতে পারবে। আচ্ছা, এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে অফিস কাউন্টার রয়েছে, সেখান থেকে 500 টাকার বিনিময়ে মাথা পিছু তোমরা কুপন কেটে নিতে পারো। আর তাছাড়াও কিন্তু তোমরা পুরোহিত কিংবা পান্ডাদের সাথে কথা বলেও কুপন জোগাড় করতে পারো। কুপন নিয়ে যদি তোমরা ভিআইপি লাইনে দাঁড়াও তাহলে কিন্তু সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা মাকে দর্শন করতে যাওয়ার জন্য। আর জেনারেল লাইনে দাঁড়ালে পরে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তবে হ্যাঁ, এটা আমি নর্মাল দিনের কথা বললাম। যদি কোনো বিশেষ পুজো থাকে তাহলে কিন্তু সময়টা বেড়েও যেতে পারে। আমি এখন মন্দির প্রাঙ্গণে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে আর বড় বড় গাছ রয়েছে। তো পুরো মন্দির চত্বরে বেশ এই জায়গাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আচ্ছা, এইখান থেকে পুরো মন্দির চত্বরটা দেখো, দারুণ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। লাইনটা একটু দেখাচ্ছি, দেখো এখান থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে। পুরো এই দিক থেকে শুরু করে আমার ঠিক সামনের দিকেও কিন্তু লাইন রয়েছে। এইখান থেকে লাইনটা যাচ্ছে, আমি যে সবার প্রথমে তোমাদেরকে লাইনটা দেখিয়েছিলাম ঠিক সেখানে। মানে তোমরা বুঝতে পারছো, একবার যদি তোমরা কুপন কেটে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো তাহলে কতক্ষণ সময় লাগতে পারে। এই দেখো লাইন,
এই দিক দিয়ে সেই মন্দিরের সামনে পৌঁছাচ্ছে। তবে কোনো রকম সমস্যা হবে না, এখানে কিন্তু শেড রয়েছে, বৃষ্টি পড়লে পরেও কোনো চিন্তার বিষয় নেই, রোদ উঠলে পরেও তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই যে সামনের দিকের বন্ধুরা একটা ঘর দেখতে পাচ্ছ, এটা কিন্তু বলির ঘর। এখানে যেরকম বলি দেওয়ার জন্য আলাদা ঘর রয়েছে, সেরকম কিন্তু যজ্ঞকুণ্ড রয়েছে আলাদা জায়গায়, যেখানে শুধুমাত্র যজ্ঞ হয়। মাতা সতীর কিন্তু এখানে যোনি পড়েছিল। তাই এই মন্দির প্রাঙ্গণে যখন তোমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যাবে, তোমরা কিন্তু কোনো রকম মূর্তি দেখতে পারবে না, শুধুমাত্র রয়েছে যোনি, যেটার কিন্তু এই মন্দির প্রাঙ্গণে পুজো করা হয়। মাতা সতীর এইখানে পড়েছিল যোনি, যার উপরে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এই কামাখ্যা মন্দির। বন্ধুরা, আমি যতদূর জানি অন্যান্য মন্দিরে বারবার যাওয়া গেলেও কামাখ্যাতে একবারই আসা উচিত, কারণ এখানে পার্সোনাল পার্টের পুজো করা হয়। তোমরা মন্দির প্রাঙ্গণে আসলে পরে দেখতে পারবে অনেক কিন্তু প্রান্তিক সাধুরা এখানে বসে তন্ত্র সাধনা করছে, মানে তন্ত্র সাধনা ক্ষেত্রেও কিন্তু বলা হয় কামাখ্যা মন্দির প্রাঙ্গণকে। কামাখ্যা মন্দির প্রাঙ্গণ নিয়ে অনেকের মনে অনেক রকমের ধারণা ছিল, তবে এখনকার কামাখ্যা মন্দির প্রাঙ্গণে আসলে পরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। পুজো হয়ে যাওয়ার পরে মন্দির প্রাঙ্গণে এইভাবে গোল করে কিন্তু অনেকে মন্দির পরিক্রমাও করে, তোমরা চাইলেও করতে পারো। তবে বন্ধুরা, আমি যতদূর জানি অনেকে 3 বার 5 বার 7 বার এরকম করেই কিন্তু পরিক্রমা করে, মানে জোড়া তোমরা পরিক্রমা করতে পারবে না, বেজোড়া সংখ্যা অনুযায়ী কিন্তু পরিক্রমা করতে পারবে। আচ্ছা, মন্দির প্রাঙ্গণ ঘুরে যেটা বুঝলাম আর ভিড় দেখে লাইন দেখে যেটা বুঝলাম, বন্ধুরা এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে মূল গর্ভগৃহে যদি পুজো দিতে চাও, তাহলে তোমাদের এক্সট্রা একটা দিন কিন্তু হাতে রাখতে হবে, কারণ সারাদিন মন্দির প্রাঙ্গণেই কেটে যাবে। কামাখ্যা মা মন্দির প্রাঙ্গণের একদম ঠিক ব্যাক সাইডে আসলে পরে একটা কিন্তু গেট রয়েছে, যে গেট দিয়ে তোমরা বাইরের দিকে বেরোতে পারবে। আর বাইরের দিকে বেরিয়েই তোমরা ঠিক কিন্তু নিচে নেমে আসার অনেকগুলো সিঁড়ি দেখতে পারবে, সেই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে তোমরা চলে আসতে পারবে ভৈরবী মন্দিরে। এখন আমি কিন্তু মন্দির প্রাঙ্গণেই দাঁড়িয়ে রয়েছি। শান্ত, স্নিগ্ধ এবং নিরিবিলি একটা পরিবেশে সবুজে ঘেরা পাহাড়ের এক কোণে রয়েছে ভৈরবী মায়ের মন্দির। অবশ্যই তোমরা এখানে আসবে। ভৈরবী মায়ের মন্দির প্রাঙ্গণে আসার আরো একটি কারণ রয়েছে, সেটা হলো কাছো পুকুর দেখবো বলে। তবে কামাখ্যা মা মন্দির প্রাঙ্গণের আশেপাশে ছোট বড় মিলিয়ে তোমরা এরকম অনেক মন্দির দেখতে পারবে। এই মন্দির প্রাঙ্গণে বন্ধুরা এই সাইডে দেখো বিশাল বড় একটা কিন্তু পুকুর রয়েছে, এই পুকুরের নাম হলো কাছো পুকুরি। বন্ধুরা, এখানে এক দাদু বসে রয়েছেন, দোকান লাগিয়েছে, সেই দাদুর কাছে কিন্তু খাবার বিক্রি হচ্ছে কচ্ছপদের খাওয়ানোর জন্য। 50 টাকা করে প্যাকেট নেওয়া হচ্ছে, তোমরা নিলে নিতে পারো। আর সেই প্যাকেটের যে খাবারগুলো যদি এখানে জলের মধ্যে দাও, এই বড় বড় তোমরা কিন্তু কচ্ছপ দেখতে পারবে। দাদুর কাছেই বসে গল্প শুনছিলাম, বলছে 100টার উপরেও নাকি এখানে এরকম বড় বড় কচ্ছপ রয়েছে। চারিদিকে সবুজে ঘেরা, কোনো রকম বাঁধানো একটি ছোট্ট পুকুর। দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এখানে নাকি 100টারও বেশি বড় বড় কচ্ছপ রয়েছে। তবে সত্যি কথা বলতে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, বাড়ির বড়দের কাছে শুনেছিলাম। যতক্ষণ না দেখলাম, সত্যি আমি দেখেই অবাক হয়ে গেলাম। এখানে যেরকম রয়েছে মাছ, তেমনি রয়েছে বড় বড় কচ্ছপ। দেখলে পরে চক্ষু এমনি চড়ক গাছ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই জিনিস দেখলে আশা করছি সকলেরই বেশ ভালো লাগবে। বহু পুরনো এই পুকুরের সাথেও জড়িয়ে রয়েছে নাকি অনেক ইতিহাস। মন্দির প্রাঙ্গণ থেকে আমি চলে এসেছি, ব্যাক সাইডে সোজা রাস্তাটা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরে বন্ধুরা তোমরা কিন্তু 3 মাথার একটি মোড় দেখতে পারবে। মন্দিরের দিকে একটা রাস্তা যাচ্ছে, ওপরের দিকে একটা রাস্তা যাচ্ছে, আর এই দিকে যাচ্ছে আরো একটি রাস্তা। এইখানেই কিন্তু রয়েছে একটা বাস দাঁড়িয়ে, এটা কিন্তু ব্যাটারি বাস। এই বাস ধরে এখন আমি যাব কিন্তু উমানন্দ মন্দির প্রাঙ্গণে। মোটামুটি 8 ঘন্টা অন্তর অন্তর তোমরা কিন্তু ঠিক এই জায়গা থেকেই অরেঞ্জ কালার কিংবা সবুজ কালারের দেখতে পারবে এরকম ব্যাটারি চালিত এসি বাস, যে বাসে করে অনায়াসে আরামদায়কভাবে তোমরা পৌঁছাতে পারো উমানন্দ মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। তবে হ্যাঁ, উমানন্দ মন্দির প্রাঙ্গণ পর্যন্ত তো আর পৌঁছানো যাবে না,
তবে তোমরা উমানন্দ মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য যে লঞ্চগুলো ধরবে সেই লঞ্চ ঘাট পর্যন্ত তোমরা বেশ ভালো করেই পৌঁছে যেতে পারবে। কামাখ্যা মন্দির প্রাঙ্গণের সামনে থেকে মাথাপিছু 25 টাকা ভাড়া দিয়ে খুব সহজেই এবং আরামদায়কভাবে আমি পৌঁছেও গিয়েছিলাম উমানন্দ ঘাট পর্যন্ত। তবে হ্যাঁ, যখনই তোমরা বাস দাঁড়িয়ে থাকতে দেখবে তাড়াতাড়ি করে উঠে বাসের সিটটা রেখে দেবে, নয়তো তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই বাসগুলো ভরে যায়। তবে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, বাস কিন্তু সোজা চলে যাবে গুয়াহাটি স্টেশন পর্যন্ত। বন্ধুরা, আমি কিন্তু বাস থেকে নামলাম, ওপরের দিকে যে রোডটা দেখতে পাচ্ছ সেই রোডে, উমানন্দ ঘাটের ঠিক সামনে। আর আমি 2-4টে সিঁড়ি পার করে নিচের দিকে চলে এসেছি ঘাটের সামনে। এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বড় বড় লঞ্চগুলো। ঘড়ির কাঁটায় ঠিক যখন 3:15 বাজবে এখান থেকে কিন্তু লাস্ট লঞ্চ ছাড়বে উমানন্দ মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। আর আমি কিন্তু এই লঞ্চ ধরে লাস্ট 3:15 লঞ্চটাই আর কি ধরবো, ধরে যাব উমানন্দ মন্দিরে। আর সামনের দিকে কিন্তু অনেকে দেখো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রথমে এসে আমি ওই পাশে গিয়েছিলাম, ওই পাশে প্রাইভেট ক্রুজ গুলো ছাড়ছে, সেখানে কিন্তু 200 টাকা মাথা পিছু নেওয়া হচ্ছে উমানন্দ মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। যদি তোমরা বেশি টাকা দিয়ে যেতে চাও যেতে পারো। আর এইখান থেকে কিন্তু 40 টাকা নেওয়া হচ্ছে যাওয়া এবং আসা। আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি, যাওয়া আসা মিলিয়ে খরচা পড়লো মাত্র 40 টাকা। আর এটা কিন্তু সরকারি লঞ্চ, তো শুধু শুধু 200 টাকা খরচা করে প্রাইভেট লঞ্চে করে যাওয়ার কোনো মানেই হয় না। যদি তোমরা কেউ যেতে চাও যেতে পারো। আচ্ছা, দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমি ব্রহ্মপুত্র নদের ওপরে। ভীষণ সুন্দর ভিউ চারিদিকে বন্ধুরা, পুরো ক্লিয়ার আকাশ এবং চারিদিকের পাহাড়গুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। লঞ্চটাও কিন্তু বেশ অনেকটা বড়, বেশ বলবো না অনেকটা বড়। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেতরে রয়েছে বসার ব্যবস্থা, মানে সিটিং প্লেস রয়েছে, অনেকের ভেতরে বসেও রয়েছে। বাইরের দিকে যেহেতু রোদ, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে কিন্তু যাব, মানে উমানন্দ ঘাট থেকে আজকে আমরা যাব ওই সামনের দিকে ছোট্ট যে দ্বীপটা দেখতে পাচ্ছ সেই দ্বীপে। ওখানে কিন্তু রয়েছে উমানন্দ মন্দির। উমানন্দ ঘাট থেকে সকালবেলা সবার প্রথম 9টার সময় পেয়ে যাবে কিন্তু লঞ্চ উমানন্দ মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। বন্ধুরা, চারিদিকের ভিউ এতটাই সুন্দর তোমাদের কি বলবো। আর আকাশের কালার ঠিক যখন যেমনটা হচ্ছে, ব্রহ্মপুত্র নদীর জলের কালারটাও কিন্তু ঠিক তেমনই হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে একটু অবাক লেগেছিল। সত্যি কথা বলতে চারিদিকে সুন্দর এই পাহাড়, পাহাড়ের মাঝে থাকা ছোট্ট ছোট্ট বাড়ি এবং ছোট্ট ছোট্ট দ্বীপ এই ব্রহ্মপুত্র নদীর ওপরে, যেগুলো দেখতে আশা করছি সকলের ভালো লাগবে। উমানন্দ মন্দির প্রাঙ্গণের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম, একটা কথাই মাথায় আসছিল, কত মানুষ রয়েছে কত কত টাকা খরচা করে বিদেশ ঘুরতে যায়। তবে হ্যাঁ, সেটা অবশ্যই তাদের স্বপ্ন পূরণের কথা মাথায় রেখেই যায়। তবে আমার মনে হয় তারা যদি একবার দেশের মধ্যে লুকিয়ে থাকা এইসব সুন্দর জায়গা ঘুরে দেখে, ভীষণ ভালো লাগবে। উমানন্দ মন্দির প্রাঙ্গণের ওপর দিয়েই যায় কিন্তু রোপওয়ে। রোপো করেও তোমরা রাইড করতে পারো। মাথা পিছু খরচা পড়বে 200 টাকা করে। সাথে যদি 3 থেকে 12 বছরের বাচ্চা থাকে তাদের খরচা পড়বে মাত্র 50 টাকা করে। লঞ্চ থেকে আমি নেমে পড়েছি, ঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে লঞ্চ। আমাদের বলে দিল 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ঘুরে আবার এখানে চলে আসবে। কারণ এইখান থেকে ফেরার কিন্তু লঞ্চ তোমরা বিকেলবেলা লাস্ট 4:30 সময় পাবে। যাই হোক, তাড়াতাড়ি করে এবারে আমাকে ওপরের দিকে উঠে যেতে হবে। এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ি ধরে কিন্তু ওপরের দিকে যেতে হবে। আর এখানে বেশ সুন্দর একটা প্রবেশদ্বার রয়েছে বড়, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ব্রহ্মপুত্র নদীর পাশে এই উমানন্দ মন্দির প্রাঙ্গণ, চলো দেখি। বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, তো বেশ পরিবেশটা কিন্তু মনোরম রয়েছে। ফাইনালি 120টা সিঁড়ি অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি কিন্তু উমানন্দ মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে। বন্ধুরা, সামনের দিকে রয়েছে কিন্তু বড় একখানা প্রবেশদ্বার। প্রথমে তো একটা প্রবেশদ্বার দেখালাম, আর এই প্রবেশদ্বারটা দিয়ে এন্ট্রি করলে পরে একদম মন্দির প্রাঙ্গণে তোমরা এন্ট্রি করবে। চারিদিকের ভিউ তো অসাধারণ। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, ফলের গাছ রয়েছে, তার সাথে বন্ধুরা চারিদিকে কাঠগোলাপ ফুলের গাছ রয়েছে। তো এত সুন্দর একটা স্মেল, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে।
প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পরে চারিদিকে তো বন্ধুরা তোমাদের ভিউ দেখলে পরে এমনি মন জুড়িয়ে যাবে। আর সবার প্রথমে চোখে পড়বে কিন্তু গণপতি বাপ্পার ভীষণ সুন্দর একখানা মূর্তি ছোট্ট একটা মন্দির প্রাঙ্গণে বিরাজমান রয়েছে, দারুণ লাগছে। আর বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণে কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই, সেটা বড় করে লেখা রয়েছে। আমি সামনের দিক থেকে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আর বন্ধুরা তোমাদের কি বলবো, চারিদিকে শুধু জল আর জল, জলরাশির মাঝখানে ছোট্ট একখানা দ্বীপ। আর এই উমানন্দ মন্দির প্রাঙ্গণ কিন্তু যে দ্বীপের উপরে অবস্থিত সেই দ্বীপটার নাম হলো ময়ূর দ্বীপ। ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে ময়ূর দ্বীপের ওপরে অবস্থিত উমানন্দ মন্দির প্রাঙ্গণ। এখানে ভোলেনাথের মন্দির রয়েছে। তাছাড়াও বন্ধুরা উমানন্দ মন্দির প্রাঙ্গণ যে ময়ূর দ্বীপের ওপরে অবস্থিত, সেই ময়ূর দ্বীপ কিন্তু একসময় আরেকটু বড় ছিল। তবে কয়েক বছর আগে ভূমিকম্পের ফলে ময়ূর দ্বীপের আশেপাশের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। উমানন্দ মন্দির প্রাঙ্গণে ভোলেনাথের মন্দির ছাড়া এখানে কিন্তু আরো একটি সাইডে রয়েছে হনুমান মন্দির। সবাই ভোলেনাথকে দর্শন করার পরে পরপর এসে কিন্তু হনুমানজিকেও দর্শন করে যাচ্ছে। আর এই ছোট্ট দ্বীপের মধ্যেও কিন্তু মন্দির প্রাঙ্গণ ছাড়া বন্ধুরা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিছু শুকনো খাবারও পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে, কোনো রকম সমস্যা হবে না। আর হনুমান মন্দির কিন্তু এইদিকে, এবারে গিয়ে আমি হনুমানজিকে দর্শন করে আসবো। মন্দির প্রাঙ্গণের গেট যতক্ষণ খোলা থাকে মন্দির প্রাঙ্গণে ততক্ষণই পুরোহিত মশাই বসে থাকেন। তাই তোমরা যদি কেউ ডালা কিনে পুজো দিতে চাও অবশ্যই পুজো দিতেও পারবে। উমানন্দ মন্দির প্রাঙ্গণ ঘুরে চলে এসেছিলাম আমি ঠিক লঞ্চ ঘাটের কাছে, যেখান থেকে লঞ্চ ধরে আবার আমাকে ওপারে মানে উমানন্দ ঘাটের কাছে যেতে হবে। লঞ্চে ওঠার আগে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মিক্স ফ্রুট। তবে বন্ধুরা মিক্স ফ্রুট খেতে খেতে আমি তো উমানন্দ ঘাটে চলে যাব। যারা রোপওয়ে করে রাইড করতে চাইছো তাদের কিন্তু উমানন্দ ঘাটের কাছে যে রোডটা রয়েছে সেখানে দাঁড়াতে হবে। দাঁড়ালে পরে তোমরা দেখবে ব্যাটারি চালিত এসি বাসগুলো যাচ্ছে গুয়াহাটি স্টেশনের দিকে। সেই বাসে উঠে পড়লে পরে তোমরা কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারবে রোপওয়ে কাউন্টারের কাছে। কন্ট্রাক্টর দাদাদের আগে থেকে জানিয়ে দেবে। উমানন্দ মন্দির প্রাঙ্গণ ঘুরে উমানন্দ ঘাটের সামনে থেকে আবারও বাস ধরে আমি চলে এসেছিলাম কামাখ্যা মন্দির প্রাঙ্গণের সামনে। বন্ধুরা আমি ঠিক যাওয়ার সময় কামাখ্যা মন্দির থেকে যে এরিয়া থেকে বাস ধরে উমানন্দ ঘাটে পৌঁছেছিলাম, আমি কিন্তু ঠিক সেইখানে এসেই আবার বাস থেকে নেমেছি। এইবারে এখন কিন্তু আমি রয়েছি কামাখ্যা মন্দির প্রাঙ্গণের আশেপাশে যে মার্কেট এরিয়াটা রয়েছে সেখানে। আমি কিন্তু ঘুরে আসার পরে রুমে চলে গিয়েছিলাম, একটু ফ্রেশ হয়েছি, জামা কাপড় চেঞ্জ করে তারপরেই মার্কেটে এসেছি। মার্কেটের বিষয়ে যদি বলি, খুব একটা বড় কিন্তু মার্কেট নয়, তবে এখানে মার্কেট রয়েছে, খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। আর বেশিরভাগটাই বলতে পারো ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর খাবারের বিষয়ে যদি বলি, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পাবে না, ভাত ডাল রুটিটা নর্মাল পেয়ে যাবে। আর তার জন্য অনেকগুলোই দোকান রয়েছে, মন্দির প্রাঙ্গণেও পেয়ে যাবে। আর ঠিক বাস স্ট্যান্ডটা যেখানে রয়েছে সেখানেও কিন্তু তোমরা 2-4টে দোকান পেয়ে যাবে। আর তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, মিনিমাম 9টার মধ্যে এখানে দেখলাম যেটা যে মার্কেট কিন্তু বন্ধ হয়ে যায়। আমি যাওয়ার সময় দাদার কাছে জিজ্ঞেস করেছিলাম, একজন দাদার কাছে, তিনি বললেন 9টার মধ্যে পুরো মার্কেট বন্ধ হয়ে যায়। আচ্ছা, মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, আর তার ঠিক পাশে এখানে রোডের ওপরে দেখো বড় করে কিন্তু বোর্ড রয়েছে। সেই বোর্ডের মধ্যে লেখা রয়েছে মা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাতের খাবারটা এখান থেকেই ভাবছি কমপ্লিট করব, গিয়ে দেখি খাবারে কি কি রয়েছে এবং খাবার দাবার গুলো ঠিক খেতে কেমন। দোকানটা দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছিল এবং কাজের চাপে সারাদিন ঠিক সেইভাবে খাওয়া হয়নি। ভেবেছিলাম রাতের বেলা এখান থেকে পেট ভরেই খাবার দাবারটা কমপ্লিট করব। আমি নিয়েছি কিন্তু ভেজ থালি। আর এই প্লেটের মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে মিক্স ভেজ তরকারি, আর এখানে রয়েছে ছোলা মটরের একটি তরকারি, সাথে দিয়েছে গন্ধরাজ লেবু। চলো তাহলে খাবারটা টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। ছেলে ডাল ভাত খেতে ভালোবাসে। প্লেটের মধ্যে ডাল ছিল তাই মনে একটা আলাদা রকম শান্তি পেলাম যে ছেলেটাকে ডাল ভাত অন্তত খাওয়াতে পারবো। তবে আমার পাশের প্লেটটা ছিল কিন্তু সৌরভের। সৌরভ যেহেতু ভিডিও শুট করছিল যার কারণে ওর প্লেটটা আমার পাশে রাখা ছিল। আচ্ছা, ডাল দিয়ে যখন আমি ছেলেকে খাবারটা খাওয়ালাম দেখলাম ডালটা কিন্তু বেশ ভালোই ছিল, তাই ছেলেটা আমার পেট ভরে খাবার খেতে পেরেছে। তবে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোতে এত বাজে গন্ধ ছিল যার কারণে আমি কিন্তু একদমই ভালোভাবে খেতেও পারিনি। কোনো রকম ভাবে রাতের খাবারটা কমপ্লিট করেছিলাম। এই হোটেলের আশেপাশে আরো বেশ কিছু হোটেল রয়েছে, তোমরা চাইলে সেইখান থেকেও রাতের কিংবা দুপুরের খাবার কমপ্লিট করতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা চিন্তা করো না, পেট ভরে আনলিমিটেড
বিনামূল্যে কুপন কেটে কোথা থেকে খাবার দাবার খাবে সেটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে জানিয়ে দেব। তবে রাতের খাবার খেয়ে আমি সোজা চলে গিয়েছিলাম কিন্তু আমি হোটেলে, সেখানে গিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। আর ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু সকাল থেকে 8টা। ব্যাক সাইডে দেখো দেখা যাচ্ছে রানী ভবন, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে আসলে পরে সামনের দিকে 2-4 পা এগিয়ে আসলে পরে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ। তোমাদের কালকেই বলেছিলাম মা বগলা মন্দির। আর এই হলো মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য কিন্তু প্রবেশদ্বার। মন্দিরে যাওয়ার জন্য তোমাদেরকে কিছু সিঁড়ি পার করে কিন্তু নিচের দিকে নামতে হবে। তবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা পুজো দিতে চাও তাহলে কিন্তু এখানেই রোডের ওপরে রয়েছে দোকান, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও পেয়ে যাবে। চলো তাহলে মা বগলা দেবীর নাম নিয়ে সামনের দিকে এগোনো যাক। এইখানেও কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি পার করে তারপরে তোমাদের নিচের দিকে নামতে হবে। তবে বন্ধুরা হ্যাঁ, কামাখ্যা মন্দিরে যাওয়ার যে গেটটা রয়েছে সেই গেটের উল্টো দিকে তোমরা দেখতে পারবে একটি বোর্ডের মধ্যে লেখা রয়েছে বগলা মন্দির, আর অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে। যদি তোমরা সেই রাস্তাটা ধরো তাহলে কিন্তু তোমাদের মন্দির প্রাঙ্গণে আসতে অনেকটা সময় লাগবে এবং অনেকক্ষণ হাঁটতে হবে। আর যদি তোমরা উপরের দিকের রাস্তাটা ধরো তাহলে কিন্তু কয়েকটা সিঁড়ি পার করলে পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যেতে পারবে। বগলা মন্দির জুড়েও রয়েছে কিন্তু বহু ইতিহাস। মন্দির প্রাঙ্গণের ভেতরে তোমরা তেমন কোনো মূর্তি দেখতে পারবে না। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পারছো এটা কিন্তু একটি পাহাড়ের গা, যার মধ্যে পুজো করা হয়। আর ভেতরের দিকে গেলে পরে তোমরা আরো একটি জিনিস দেখতে পারবে, তবে ভেতরের এরিয়াতে কিন্তু ভিডিও শুট করতে দেওয়া হয় না, তাই আমি দেখাতে পারিনি। তোমরা আসলে নিজেরা গিয়েই দেখে নেবে। বগলা দেবী মন্দির প্রাঙ্গণ থেকে 1 কিলোমিটার হাঁটা পথে আমি চলে এসেছি ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণের ঠিক সামনে। বন্ধুরা, আমি যে বগলা দেবী মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারটা দেখিয়েছিলাম সেই প্রবেশদ্বারের ঠিক পাশে ওপরে উঠে যাওয়ার রাস্তা ধরেই কিন্তু এই মন্দির প্রাঙ্গণের কাছে এসে পৌঁছালাম। চলার পথে তোমরা পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, বসার ব্যবস্থা সমস্ত কিছুই পেয়ে যাবে। আর আমি দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণের সামনে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর কিন্তু রয়েছে এখানে বড় একখানা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করতে হবে। তবে এখানেও রয়েছে কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি পার করে চলো মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাওয়া যাক। যদি তোমরা কেউ মন্দির প্রাঙ্গণে পুজো দিতে চাও, এই প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে মানে বাইরের দিকে তোমরা ডালা বিক্রয় কেন্দ্র পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারো। আসলে পুরো মন্দির চত্বরটাই রয়েছে কিন্তু গাছগাছালিতে ভরা। যদিও বা রোদ থাকে, তেমন রোদ কিন্তু তোমাদের গায়ে এসে পড়বে না। আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর এবং নিরিবিলি। যদি বলি কামাখ্যাতে ঘুরতে এসে সব থেকে ভালো লেগেছে আমার ভুবনেশ্বরী মায়ের মন্দির, তাহলে বলাটা ভুল হবে, কারণ প্রত্যেকটা জায়গার সৌন্দর্য ঠিক তাদের মতো। তবে হ্যাঁ, শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে অবশ্যই ভিজিট করবে। এখানে আসলে পরে একটা আলাদা রকম মনে শান্তি পাবে, যেটা আমি কিন্তু ফিরে পেয়েছিলাম। মন্দিরের যে প্রবেশদ্বারটা, এটা দিয়ে এন্ট্রি করলে পরে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করবে। তারপরে কিছুটা দূর এগিয়ে গেলে 2-4টে সিঁড়ি ধরে নিচের দিকে নামলে দেখতে পারবে মূল বিগ্রহ। ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণের চারিদিকের পরিবেশ এবং এখানকার ভিউ দেখলে পরে তোমাদের মন এমনি মুগ্ধ হয়ে যাবে। আর গাছপালাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর কিন্তু হাওয়া হচ্ছে, দারুণ সুন্দর একখানা পরিবেশ। আমি অবশ্যই তোমাদের বলবো কামাখ্যা মায়ের মন্দির প্রাঙ্গণ ঘোরার পরে যদি তোমাদের হাতে সময় থাকে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করবে, দেখবে মন মুগ্ধ হয়ে যাবে। এক কথায় যাকে বলে অসাধারণ একটি প্লেস। আর বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলি, এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী, তার সাথে কালকে যে আমরা গিয়েছিলাম ময়ূর দ্বীপে, সেই ময়ূর দ্বীপও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। মা কামাখ্যার দর্শন করার পরে কম টাকা খরচা করে কিংবা পায়ে হেঁটে আশেপাশে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে কিংবা কোন কোন মন্দির প্রাঙ্গণগুলোতে ভিজিট করবে, সে সমস্ত কিছুটা আমি আমার মতো তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে কিন্তু অনেকটা সাহস দেয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা উৎসাহিত করে তোলে।
ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ ঘুরে আমি দুপুর 12টার সময় চলে এসেছি কিন্তু কামাখ্যা মা মন্দির প্রাঙ্গণের সামনে থাকা অন্ন সেবা কেন্দ্রের সামনে। হাতে যেহেতু আমার সময় রয়েছে তাই এখানে কিন্তু আমি ভোগ প্রসাদ গ্রহণ করব। আর ভালো একটি বিষয় হলো যখন দুপুর 12টা বেজে যায় একজন কিন্তু কাকু গেটের সামনে দাঁড়িয়ে থাকে, সকলকেই কিন্তু ডেকে ডেকে ভেতরে নিয়ে যায় ভোগ প্রসাদ গ্রহণ করানোর জন্য। চলো তাহলে এখানকার ভোগ প্রসাদটাও আমিও গ্রহণ করে দেখি। ভেতরে যাওয়ার পরে সবার প্রথমে এখানে জুতো রাখা স্ট্যান্ড রয়েছে, যে স্ট্যান্ডের ওপরে নিজেদের জুতোগুলো রেখে সকলেই কিন্তু এখানে বসে রয়েছেন। আমিও সকলের সাথে বসেছিলাম। বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে যখন টাইম হলো তখন কিন্তু একজন দাদা এসে সকলের হাতে কুপন দিয়ে গেল। কুপন যারা যারা পেয়ে যাচ্ছে তারা কিন্তু কুপন হাতে নিয়ে চলে যাচ্ছে ঠিক যেখানে বসে খাওয়ানো হবে সেইখানে। দেখো সকলেই লাইন দিয়ে কুপনগুলো কিন্তু একটি বাক্সর মধ্যে দিয়ে দিচ্ছে, আর তার সাথে একজন দাদা হাতে প্লেট দিয়ে দিচ্ছে। প্লেট নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পরেই তোমরা প্রসাদ পেয়ে যাবে। এখানে কিন্তু ভীষণ সুন্দর ব্যবস্থা। ভীষণ সুন্দর ব্যবস্থা, আর এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। যেহেতু রিশু সাথে রয়েছে তাই আমি এখানে নিয়ে চলে আসলাম। তবে এখানেও তোমরা রেখে কিন্তু খাবার খেতে পারো, পাখার ব্যবস্থা রয়েছে। আর প্রসাদে কিন্তু রয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা, সবজি, আর এখানে দিয়েছে পায়েস। এত সুন্দর ব্যবস্থা, এত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তবে সকলেই প্রসাদ পাচ্ছে, সকলে বসার জায়গা পাচ্ছে, নয়তো দাঁড়িয়ে এখানে পাখার নিচে প্রসাদ গ্রহণ করছে। সত্যি এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। অনেকে ভিড় দেখে ভাবছে যে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমরা ওয়েটিং রুমে গিয়ে বসবে, কুপনটা পেলেই কিন্তু সাথে সাথে লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ পেয়ে যাবে। কোনো রকম তোমাদের ওয়েট করতে হবে না বেশিক্ষণ। আর প্রসাদটা খেতে যেন মনে হচ্ছিল অমৃতের মতো। আমার ছেলেও কিন্তু ভীষণ সুন্দরভাবে পুরো প্রসাদটা খেয়েছিল। আচ্ছা, পানীয় জলের ব্যবস্থা আলাদা রয়েছে, হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আলাদা দিকে, তাই তোমরা কেউ পানীয় জলের যে ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে হাত ধোবে না, তাহলে কিন্তু বকা খেয়ে যাবে। দেখো আমার ছেলে খাচ্ছে আর কেমন করে হাত দিয়ে দেখিয়ে বলছে কতটা টেস্টি হয়েছে। তবে মহিলা পুরুষ একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে না। মহিলাদের বসার ব্যবস্থা আলাদা আর পুরুষদের বসার ব্যবস্থা কিন্তু আলাদা। আমি বারবার করেই বলছি, যেহেতু সাথে রিশু ছিল, ও বসতে চাইছিল না বলে আমি কিন্তু এইভাবে দাঁড়িয়ে পাখার নিচে কিন্তু ভালো করেই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। ভোগ প্রসাদ গ্রহণ করে আমি সোজা লাগেজ নিয়ে চলে এসেছি কামাখ্যা বাস স্ট্যান্ডে। আর আসার সাথে সাথে এখানে দেখছি বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যে সবুজ রঙের বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যাটারি চালিত বাস এবং এসি বাস। এই বাস ধরে এখন আমি মাথা পিছু 25 টাকা ভাড়া দিয়ে যাব গুয়াহাটি স্টেশনে। বন্ধুরা, গুয়াহাটি স্টেশন থেকে আজকে রাত্রেবেলা 10:50 রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে আমি আবার কিন্তু কলকাতায় ব্যাক করব। এই কামাখ্যা ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।